আমরা যখন টাকা বা মানির কথা ভাবি তখন সাধারণত আমাদের মাথায় কি আসে? কয়েন, কাগজের নোট, তাই না? কিন্তু একদম শুরুতে টাকার ধারণাটা মোটেই এমন ছিল না। সত্যি বলতে এটা কোনো দারুণ আইডিয়া থেকে আসেনি, বরং এসেছিল একটা বিরাট সমস্যার সমাধান হিসেবে। চলুন সেই গল্পটায় আজ একটু বিস্তারিতভাবে জানা যাক। একবার ভাবুন তো, আপনার সব সম্পদ বলতে একটা জ্যান্ত গরু, আর আপনার দরকার মাত্র একটা মুরগি। কিভাবে কিনবেন? একটা মুরগির জন্য কি আস্ত একটা গরু দিয়ে দেবেন, নাকি গরুর একটা পা কেটে দেবেন? এই সাধারণ প্রশ্নটাই কিন্তু হাজার হাজার বছর ধরে ব্যবসা বাণিজ্যকে একরকম থামিয়ে রেখেছিল। এটাই ছিল বিনিময় প্রথা বা বার্টার সিস্টেমের সবচেয়ে বড় সমস্যা। মানে প্রয়োজন মেলানো আর জিনিসের দাম ঠিকঠাক ভাগ করা দুটোই ছিল প্রায় অসম্ভব। মানুষ যখন ছোট ছোট গোষ্ঠীতে থাকত তখন হয়তো এই আদল বদল করে চলে যেত, কিন্তু সভ্যতা যত এগোতে লাগল, গ্রাম থেকে শহর হলো, এই আদল বদলের অসুবিধেগুলো মানে এই ফ্রিকশন বা ঘর্ষণ অগ্রগতির পথে একটা বিশাল বাধা হয়ে দাঁড়ালো। সামনে এগোতে হলে নতুন কিছু একটা দরকার ছিল, খুবই দরকার ছিল। আর এই যে পরিবর্তনটা, মানে বিনিময় প্রথা থেকে সরে এসে একটা নতুন ব্যবস্থায় যাওয়া, এটা কিন্তু একদিনে হয়নি। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় এটা হাজার হাজার বছরের একটা লম্বা সফর ছিল। খ্রিস্টপূর্ব ৮০০০ সাল থেকে মানুষ বিকল্প খুঁজতে শুরু করে, আর খ্রিস্টপূর্ব ৩০০০ সালের দিকে এসে মিশর আর মেসোপটেমিয়ায় শস্যকে একটা স্ট্যান্ডার্ড মুদ্রা হিসেবে ব্যবহার করা শুরু হয়। তার মানে ধাতুর যুগ আসার অনেক আগেই এই কমোডিটি মানির সিস্টেমটা বেশ ভালোভাবে ছড়িয়ে পড়েছিল। এই সমস্যার সমাধান হিসেবেই এলো একটা যুগান্তকারী চিন্তা। এমন একটা মাঝামাঝি বা ইন্টারমিডিয়েট জিনিস খুঁজে বের করা হলো, যেটাকে সবাই মূল্যবান বলে মনে করবে। শুধু লেনদেনের জন্য নয়, বরং জিনিসটা নিজের গুণের জন্যই সেটার দাম থাকবে। আর একেই বলা হয় কমোডিটি মানি। এর সংজ্ঞাটা খুব সোজা। এটা এমন একটা জিনিস যার টাকা হিসেবে একটা মূল্য তো আছেই, আবার টাকা ছাড়াও তার নিজের একটা অন্তর্নিহিত বা ইন্ট্রিনজিক ভ্যালু আছে। মানে সোজা কথায়, এটা এমন এক ধরনের টাকা যেটা টাকা হিসেবে না চললেও অন্য কাজে লাগবে। আর এই ব্যবহারিক দিকটাই একে সবার কাছে বিশ্বাসযোগ্য করে তুলেছিল। তো কি ছিল এই প্রথম মুদ্রাগুলো? কোনো টাকশালে তৈরি হওয়া চকচকে কয়েন একদমই নয়, বরং এগুলো আসত সরাসরি প্রকৃতি থেকে, মাঠ থেকে, চারণভূমি থেকে। যেমন ধরুন গবাদি পশু, মানে গরু ছাগল, কিংবা শস্য, আর এমনকি লবণও। হ্যাঁ, এই জিনিসগুলোই ছিল পৃথিবীর প্রথম ভরসাযোগ্য মুদ্রা। ব্যাপারটা যে কতটা সত্যি তার প্রমাণ কিন্তু ভাষাতেও রয়ে গেছে। দেখুন, ল্যাটিন ভাষায় টাকাকে বলা হতো পেকুনিয়া, আর এই শব্দটা সরাসরি এসেছে পেকুস থেকে, যার মানে হল গবাদি পশু। কি অদ্ভুত, তাই না? এখান থেকেই বোঝা যায় সম্পদ আর অর্থনীতির সাথে গবাদি পশু কতটা জড়িয়েছিল। সোজা কথায়, এগুলো ছিল তখনকার দিনের বিগ মানি বা বড় সম্পদ। আচ্ছা, গবাদি পশু না হয়ে গেল বড়লোকদের সম্পদ বা বড় লেনদেনের মাধ্যম, কিন্তু রোজগার জীবনে কি ব্যবহার হতো? সেখানে চলত শস্য। বিশেষ করে মিশর আর মেসোপটেমিয়ার মতো বিশাল সব সভ্যতায় শস্যই ছিল কারেন্সি অফ ডেইলি লাইফ। সেখানকার সরকারি শস্যভাণ্ডারগুলো, মানে গ্র্যানারিজ, অনেকটা আজকের দিনের ব্যাংকের মতো কাজ করত। শ্রমিকদের মাইনে দেওয়া হতো শস্য দিয়ে। তবে একটা মজার ব্যাপার হলো, এই টাকার ধারণাটা কিন্তু সব জায়গায় একরকম ছিল না। মানে ওয়ান সাইজ ফিটস অল ব্যাপারটাই ছিল না, বরং কোন জায়গায় কি পাওয়া যায়, সেখানকার পরিবেশ কেমন, তার ওপর ভিত্তি করেই ঠিক হতো টাকা কি হবে। বেশ বাস্তবসম্মত একটা ব্যাপার, তাই না? আর এই ভৌগোলিক বৈচিত্র্যের সবচেয়ে দারুণ দুটো উদাহরণ হল কড়ি আর রাই পাথর। একেবারে দুই মেরুর দুটো জিনিস। একদিকে আফ্রিকা আর এশিয়ার উপকূল জুড়ে চলত ছোট, হালকা, পকেটে নিয়ে ঘোরার মতো কড়ি। এগুলো নকল করাও ছিল প্রায় অসম্ভব। আর অন্যদিকে প্রশান্ত মহাসাগরের ইয়াপ দ্বীপে মুদ্রা ছিল বিশাল বিশাল চুনা পাথরের চাকতি, যেগুলোকে বলা হতো রাই পাথর। এগুলো এতটাই বড় আর ভারী ছিল যে এগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোই হতো না। তাহলে লেনদেন হতো কিভাবে? সবাই মিলে সামাজিকভাবে মনে রাখত কোন পাথরটা এখন কার। অনেকটা একটা আদিম লেজারের মতো, যেখানে মুখে মুখেই মালিকানা বদল হতো। ভাবা যায়, আজকের ব্লকচেনের একটা আদিম সংস্করণ বলা যেতে পারে। তো এই কমোডিটি মানির আইডিয়াটা দারুণ ছিল, অনেক সমস্যার সমাধানও করেছিল।
কিন্তু এর মধ্যেও কিছু বড়সড় সমস্যা লুকিয়েছিল। আর এই সমস্যাগুলো থেকে আমরা বুঝতে পারি একটা ভালো কার্যকরী মুদ্রা হতে গেলে ঠিক কি কি গুণ থাকা দরকার। যে কোনো টাকাকে মূলত 3টে পরীক্ষায় পাস করতে হয়। প্রথমটা হলো স্থায়িত্ব বা ডিউরেবিলিটি, মানে এটা কি সময়ের সাথে সাথে নষ্ট না হয়ে টিকে থাকতে পারে। দ্বিতীয়টা হলো বহনযোগ্যতা বা পোর্টেবিলিটি, মানে এটাকে কি সহজে সাথে নিয়ে ঘোরা যায়। আর 3 নম্বর হলো বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি, মানে ছোটখাটো জিনিস কেনার জন্য এটাকে কি ছোট ছোট অংশে ভাগ করা যায়। একটা ভালো মুদ্রাকে এই 3টে পরীক্ষাতেই পাস করতে হয়। আর ঠিক এখানেই কমোডিটি মানি বেশ বড়সড় একটা হোঁচট খেয়েছিল। বহনযোগ্যতা সমস্যাটা একবার কল্পনা করার চেষ্টা করুন। ধরুন আপনার ওয়ালেট বা মানি ব্যাগ হল 100টা গরুর একটা পাল, আর আপনাকে অন্য শহরে গিয়ে একটা বাড়ি কিনতে হবে। কি অবস্থাটা হবে ভাবুন তো। শখানেক গরু নিয়ে লম্বা রাস্তা পাড়ি দেওয়া শুধু কঠিনই না, সাংঘাতিক ঝুঁকিপূর্ণ বটে। পশুরা অসুস্থ হতে পারে, পাল থেকে হারিয়ে যেতে পারে, বা ডাকাতরা চুরিও করে নিতে পারে। এরপর আসে বিভাজ্যতার সমস্যা। খুব সহজ একটা উদাহরণ, আপনি একটা গরুকে তার মূল্য নষ্ট না করে ভাগ করতে পারবেন না। মানে একটা জ্যান্ত গরুর যে দাম, তার 4টে পায়ের মোট দাম কিন্তু এক হবে না, তাই না? ঠিক যেমন আপনি কফি কেনার জন্য আপনার ফ্রিজের দরজার একটা কোণা ভেঙে দিতে পারবেন না। তো আপনার কাছে থাকা সবচেয়ে ছোট নোট যদি একটা আস্ত গরু হয়, তাহলে আপনি একটা মুরগি কিনবেন কি করে? বড় সম্পদকে তার দাম না কমিয়ে ছোট ছোট ভাগে ভাগ করাটা ছিল প্রায় অসম্ভব। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে যে এত সব সমস্যা থাকার সত্ত্বেও এই কমোডিটি মানি ব্যবস্থাটা হাজার হাজার বছর ধরে চলল কি করে। এর পেছনে একটাই কারণ ছিল, আর সেই কারণটাই ছিল এর সবচেয়ে বড় শক্তি। একটু ভাবুন তো, একটা গরু, একটা কড়ি আর এক টুকরো লবণ, এই 3টে সম্পূর্ণ আলাদা জিনিসের মধ্যে আসলে মেলটা কোথায়? কি এমন একটা জিনিস ছিল যা এই সব কিছুর ওপর মানুষকে ভরসা করতে শিখিয়েছিল? উত্তরটা হলো ইন্ট্রিনজিক ভ্যালু বা অন্তর্নিহিত মূল্য। দেখুন, আজকের দিনের কাগজের টাকার কিন্তু নিজস্ব কোনো মূল্য নেই, ওটার দাম পুরোটাই বিশ্বাসের ওপর। কিন্তু তখনকার দিনের এই মুদ্রাগুলোর একটা নিজস্ব ব্যবহারিক মূল্য ছিল। অর্থনীতি যদি ভেঙেও পড়ে, তাহলেও শস্যটা খাওয়া যাবে, লবণটা কাজে লাগানো যাবে, বা গরুটা দুধ দেবে। এই যে দ্বৈত পরিচয়, একদিকে এটা বাণিজ্যের মাধ্যম, আবার অন্যদিকে এটা বেঁচে থাকার উপকরণ, এটাই মানুষের মনে বিশ্বাস তৈরি করেছিল। সুতরাং এটা বলাই যায় যে কমোডিটি মানি ছিল শুধু টিকে থাকার লড়াই থেকে একটা সংগঠিত বাণিজ্যের দিকে যাওয়ার জন্য একটা অসাধারণ সেতুর মতো। কিন্তু সেতুরও তো সীমাবদ্ধতা থাকে। এর ত্রুটিগুলোই মানুষকে বাধ্য করল আরও ভালো কিছুর সন্ধানে নামতে, পরবর্তী ধাপে পা রাখতে। এক কথায় বলতে গেলে কমোডিটি মানি আইডিয়াটা ভালো ছিল, কিন্তু টেকসই ছিল না। শস্য পচে যেত, গবাদি পশুর ওজন ছিল অনেক, আর কোনো কিছুকেই সহজে ছোট ছোট অংশে ভাগ করা যেত না। এই সীমাবদ্ধতাগুলোই মানুষকে এমন কিছুর সন্ধানে নামতে বাধ্য করল যা আরও স্থিতিশীল হবে, আরও কার্যকর হবে। আর সেই সন্ধান থেকেই জন্ম নিল একটা নতুন প্রশ্ন। এমন কি জিনিস আছে যা টেকসই, মানে সহজে নষ্ট হয় না, যা বহনযোগ্য, মানে সাথে নিয়ে ঘোরা যায়, যা বিভাজ্য, মানে ছোট অংশে ভাগ করা যায়, আবার দুর্লভ? এই প্রশ্নটাই মানবজাতিকে তার পরবর্তী আবিষ্কারের দিকে নিয়ে গেল। এমন একটা জিনিসের খোঁজ যা টাকার ওই 3টে পরীক্ষাতেই পাশ করে যাবে। আর সেই উত্তরটাই টাকার ইতিহাসের পরের অধ্যায়টা শুরু করেছিল, ধাতুর যুগ।